গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটাতে সকাল 6:45 আর এখন থেকে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর এই আর্লি মর্নিংয়ে কীভাবে আমি একদম অনেক কাজ গুছিয়ে নিয়ে সুন্দরভাবে পরিশ্রম হবে কিন্তু কম, তো সেই কম পরিশ্রমে কাজগুলো কীভাবে আমি করি, তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সাথেই থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর প্রথমেই কিন্তু ঘুম থেকে উঠে আমি চলে যাই বাথরুমে। আর আমি আজকে দেখো কি পরেছি, আমি তোমাদের সামনে কিন্তু কোনো দিন আসি নাই, প্রথম আসলাম একদম প্রপার স্লিপলেস একটা নাইটি পরে। আমাকে খুব বাজে লাগে দেখতে, আর নাইটি পরলেও কীরকম একটা হাতি হাতি টাইপের লাগে, তাই না বন্ধুরা? আমি কিন্তু লজ্জা পাই না, আমি সত্যিটাই বলছি। তো সেই কারণে আমি তোমাদের সামনে না ওইভাবে আসতে চাই না, নাইটিটা পরলে বেশি আমাকে মোটা লাগে। আর মামা আর্থের এই যে রাইস যে ফেস ওয়াশটা, এটা কিন্তু ভীষণ ভালো, তোমরা চাইলে কিনতে পারো। আরও ছোটো পাওয়া যায়, 50 ml পাওয়া যায়, এটা মনে হয় 100 না 150, আর আমরা কিনেছি 200 মনে হয়, আমি যখন পরে কিনেছি সেটা। তো তোমরা কিন্তু কমেও পাওয়া যায়, একটা ছোট্ট দেখে 50-এর ব্যবহার করে দেখতে পারো, স্কিন ভীষণ ভালো থাকে। আর কোনো রকম যাদের পিম্পলের সমস্যা আছে, আমার মেয়েদের বয়সী, তাদের কিন্তু পিম্পল কমে যাবে অনেকটাই, অত ঘন বেরোবে না মুখ থেকে। কারণ আমার মেয়ের তো প্রচুর বেরোচ্ছে ওখানকার জলের জন্য, এখানে আছে তো আস্তে আস্তে কিন্তু মেয়ের পিম্পলটা আমি দেখছি ওর রিমুভ হচ্ছে, কিন্তু আবার তো মেয়ে চলে যাবে। যাই হোক, খুব ভালো এখানকার জন্য। সেদিন তো হাউস হেল্পারের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, তা তোমরাও বললে যে তোমাদেরও অভিজ্ঞতা খারাপ। তো একটা অভিজ্ঞতা আমার শোনো, যে কতটা আমার অভিজ্ঞতা বলতে, আমার বড় মামার বাড়ি হচ্ছে পলতা, ব্যারাকপুরের আগের স্টপেজ। তো সেখানে আমার বড় মামার বাড়িতে আমি ছোটোবেলা থেকে প্রচুর আমার বড় মামার কাছে গিয়েছি, খুবই ভালোবাসতো আমার বড় মামা। তো তোমাদেরকে ফটোও দেখিয়েছি। আর লুনা দিদিভাই না আমার বিয়ের অ্যালবাম দেখতে চেয়েছিল, আমি কিন্তু সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি দিদিভাইয়ের কমেন্ট বক্সে। তো দিদিভাই তুমি দেখলে কি না আমাকে কিন্তু জানালে আমার ভালো লাগতো যে তুমি দেখেছো। তো যাই হোক, সেখানে বড় মামার ছবি আমার দেওয়া আছে। আমার বড় মামা কিন্তু এয়ারফোর্সে জব করতেন। তো সেই বড় মামা নানা আমাদের ইন্ডিয়ার মধ্যেই বিভিন্ন জায়গাতে ছিল, লাস্টে যখন এখানে আসে ব্যারাকপুরে, তখন ওই পলতাতে বাড়ি করে। আমার বড় মামার এক ছেলে এক মেয়ে, তখন ওরা অনেক বড় হয়ে গেছে, দিদি চাকরি পেয়ে গেছে। আর দাদা আমার মামার ছেলে, ও তখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তো। আর পলতা থেকে যাদবপুর ইউনিভার্সিটি একটু দূরই আছে। আমার বড় মামি তার কিন্তু প্যারালাইসিস হয়েছিল, দীর্ঘ, আমরা যখন ছোটো আমাদের যখন জ্ঞান হয়েছে তখন থেকেই দেখতাম আমার মামি কিন্তু বিছানাতে, সে কিন্তু নিজের কাজ কিচ্ছু নিজে করতে পারতো না, সমস্ত কাজের জন্য হাউস হেল্পারের উপরে কিন্তু তাকে নির্ভর করতে হতো। তো দিদি তো চাকরি পেয়ে, দিদি তখন দিল্লি না কোথায় ছিল দিদি, আমার সেটা জানা নেই। তো যাই হোক, দিদির বিয়েও হয়ে গেছে তখন। দাদা তখন ফাইনাল ইয়ার। তো দাদা ইউনিভার্সিটি থেকে যখন বাড়ি ফিরতো, সেই সময় আমার মামিকে যে নার্সিংহোমে ভর্তি ছিল সেখানে দেখে বাড়ি ফিরতো। তো দেরি হয়ে যেত ন্যাচারাল বাড়ি ফিরতে। আর হাউস হেল্পারকে বলাই ছিল, চেনা জানা হাউস হেল্পারই ছিল, তো সে রান্না করে রেখে চলেও যেত। তো এইরকম বিশ্বস্ত থাকায়, তো যাই হোক, সেটা ওর কাছে একটা চাবি ছিল, আমার দাদার কাছেও একটা চাবি ছিল। তো দাদা একদিন এরকম বাড়ি ঢুকেছে, সন্ধেবেলা ইউনিভার্সিটি থেকে মাকে দেখে বাড়ি এসছে। এসে দরজায় যখন তালাটা খুলেছে, দেখো খুলে না অন্ধকার, লাইটের সুইচ দিচ্ছে, কোনো লাইট জ্বলছে না। তো ভেবেছে কি যে লোডশেডিং হয়ে গেছে। আর তারপরে দেখছে পায়ে অন্ধকারের মধ্যে একটা মোমবাতি কিছু তো জ্বালাবে। তো দেখো বন্ধুরা, আজকে আমি মেয়েকে এই কাপটার মধ্যে দিয়েছি, মেয়ে কিন্তু এই কাপটার মধ্যে রোজ জানো তো হরলিক্স খাচ্ছে, তোমাদের সাথে তো আমি শেয়ার করিনি। 5টা পাউচ প্যাক 5 টাকা দামের কিনে এনেছিলাম। ও দুধ দিয়ে দুধের মধ্যে হরলিক্স ঢেলে মাইক্রোওভেনে ঢুকিয়ে আবার গরম করে কী করে খাচ্ছে। তো যাই হোক, ওকে দিয়েছে, খেয়েছে। আমি বললাম উঠেছে না, এখন কোথায় আছে, সোফার মধ্যে আছে, কিন্তু বলছে প্লিজ মাম্মাম দেখিও না, আমি সোফার মধ্যে শুয়ে আছি। বললাম আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি না, তুই শুয়ে থাক, আমি কাজটা এখন একটুখানি করে নিই, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। আর এই চাদরটা তো রং উঠে যাবে, উঠে যাবে না, আমাকে আবার শ্রাবণী বলেছে যে নাও উঠতে পারে, তবে দেখা যাক। তো ভাবলাম যে আর 2 দিন পেতে নিই, তারপরেই কিন্তু কাচবো, আর কাচলে তারপরে রিভিউ আমি তোমাদেরকে দেবো।
যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, দাদার পায়ে পায়ে মানে সমস্ত জিনিসপত্র ঠেকছে, মানে কোনো বক্স, মানে ঘরের জিনিসটা সমস্ত এলোমেলো করা, তো বুঝতে পারছে না। যাই হোক, অনেক কষ্ট করে ও মানে ঘরের ভিতরে ঢুকে ও একটা মোমবাতি জ্বালিয়েছে, জ্বালিয়ে দেখছে মানে সমস্ত তছনছ ঘরের জিনিসপত্র। ঘরে অনেকগুলো বক্স আছে, তারপরে আলমারি, জিনিসপত্র ছড়ানো ছেটানো, বক্স খাট, মানে সমস্ত এলোমেলো। দিয়েও তো ভয় পেয়ে গেছে, আর মানে কিছুতেই লাইট কিন্তু জ্বলছে না, মানে ইলেকট্রিক কানেকশন কেটে দিয়েছে কেউ। চারিপাশে লাইট জ্বলছে, ওদের কিন্তু বাড়িতে জ্বলছে না। ও একা, দিয়ে কি করে ও ফোন করছে ওই হাউস হেল্পারকে, সে কিন্তু আর ফোন ধরছে না। আর বন্ধুরা দেখো, এই যে সর্ষের তেলটা না, এটা পুরোটা ভরে গেল। তো এর আগে আমি আমাদের এখানে যে মানে মায়ের মন্দির আছে না, ওখানে একটা দোকান আছে, আমি এনেছিলাম, 2বার এনেছিলাম সর্ষের তেল। আমার পুরো বোতলটা কিন্তু ভরেনি, মানে ফরচুনেরই প্যাকেট এনেছিলাম, প্রায় কিন্তু মানে 1.5 কর করে কম ছিল ওখানে তেল। তো কেন এরকম হলো, ফরচুন কোম্পানি মানে ডুপ্লিসিটি পাওয়া যায়, তার মানে আমার কিন্তু মনে হচ্ছে এটা দেখে। তো যাই হোক, তারপর কি হলো যে বন্ধুরা, যে ও ফোন করছে তো ফোন ধরছে না কিছুতেই হাউস হেল্পার। আর তারপরে ওরকম মানে আশেপাশের লোককে গিয়ে আমার দাদা জানালো যে এরকম লাস্টে দেখতে পেলো সোনা দানা, মানে আমার মামির যে সোনা দানা ছিল সমস্ত মানে একদম মানে আর কিছু নেই ঘরে, পুরো খালি করে, কিচ্ছু নেয়নি। ক্যাশ মনে হয় কিছু টাকা পয়সা ছিল সেগুলো, আর হচ্ছে সোনা দানা, এই সমস্ত নিয়ে চম্পট। তো কে নিয়েছে এটা তো কেউ মানে বুঝতে পারছে না। হাউস হেল্পারকে ফোন করছে, সেও ধরছে না ফোন। তো দেখছে যে কোথায় সামনের যে দরজায় তালা দেওয়া ছিল সেখান দিয়ে কিন্তু ঢোকেনি, পেছনে দরজা ছিল বাথরুমের পেছনে, সেই দরজার তালা ভাঙা ওখানে। তো যাই হোক, ধরা হয়েছে যে মানে মনে মনে ধরা হলো যে ওখান দিয়ে চোর ডাকাত কেউ এসছে, ওখান দিয়ে ভেঙে ঢুকেছে। তো যাই হোক, যদি সেটাও হয় মেনে নিলাম, তাহলে হাউস হেল্পার কেন ধরছে না ফোন? সে ফোন তো ধরছেও না, সে আর কিন্তু কাজেও আসছে না, জানাচ্ছেও না, মানে তার সাথে আর কোনো রকমভাবেই কিন্তু কন্ট্যাক্ট করা যাচ্ছে না। তো সন্দেহটা তাহলে বলো কার দিকে যাবে? তো থানায় গিয়ে জানানো হলো, মানে কেস করা হলো, একটা আননোন কেসই করা হলো, আর সন্দেহের তালিকায় কে থাকলো সেটা বলা হলো। আর দাদা তো মানে ভীষণভাবে ভয় পেয়ে গেল, বাড়িতে একা হয়ে গেছে, ওদিকে বাবা মানে মামার মামা বাড়িতে নেই, তার অন্য জায়গায় ডিউটি আছে। তারপরে হচ্ছে আমার দিদির বিয়ে হয়ে চলে গেছে দিল্লিতে, মা হচ্ছে নার্সিংহোমে, মানে বুঝতে পেরেছো, ও কিন্তু ভীষণই একটা আতঙ্কের ভয়ের মধ্যে ছিল। তো যাই হোক, তবু পুলিশ বলেছে আমরা যথাসাধ্য চেষ্টা করব, তো পুলিশের ওপরেও বিশ্বাস আস্থা রেখেছে। কিন্তু কি হলো, দাদার কাছে মানে যখন পুলিশ ওটাকে নিয়ে শুরু করলো তদন্ত, তখন দাদার কাছে কিন্তু উড়ো ফোন আসা শুরু হলো। যে কি বলছে ফোনে, আননোন লোক, সে বলছে মানে ল্যান্ড নাম্বার সেখানে ফোন করছে, করে জানাচ্ছে যে যদি মানে আপনার বাড়িতে যে চুরি হয়েছে, আপনি যদি এই বিষয়টা নিয়ে মানে ওই যে হাউস হেল্পারকে যদি ঘাটাঘাটি করা হয় বা তার নাম আসে, তাহলে কিন্তু প্রাণে মানে আপনি আর প্রাণে বাঁচবেন না। আপনি আপনার বাবার একটা ছেলে, সেটা বুঝেই কিন্তু আপনি পুলিশের কাছে যাবেন বা এরপরে যে ইনভেস্টিগেশন করবেন সেটা। তো এইটা শোনার পর তো মানে আরও ভয় পেয়ে গেল। ধরো যদি মানে প্রায় 15-20 ভরি সোনা মতন মানে নিয়ে চলে গেল, উল্টো উড়ো ফোন আসা শুরু হলো। তারপর মামা মামি কী হলো, ভয় পেয়ে গেল, বললো যে থাক, শোনা গেছে গেছে, যদি ছেলেও যায় আমার, দিয়ে তারপরে শোনো ওই কেস মানে ডিসমিস হয়ে গেল। মানে বুঝতে পেরেছো কোথাকার জল কোথায় গিয়ে পড়ে, আর এদের পেছনে কত রকম গ্যাং থাকে, অথচ চেনা কিন্তু সেই লোক। দিয়ে তারপর থেকে তো মানে আর কলকাতার কোনো লোককে রাখেনি হাউস হেল্পার। সেই ত্রিপুরা, আগরতলা ত্রিপুরার নাম শুনেছো বন্ধুরা তোমরা? ওইখান থেকে কিন্তু তারপরে জানো তো একটা হাউস হেল্পারকে নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে, মানে আমার মামা বাড়িতে। আর আমাদের ত্রিপুরাতে তোমাদেরকে বলেছি, আমার মামার বাড়ির মানে প্রচুর গোষ্ঠী জ্ঞাতি, মানে আমার 2 মাসি ওখানে থাকে, আর আমার মাসিদের কিন্তু অনেক অনেক ছেলে মেয়ে, তো তাদের অনেক পরিচিত ছিল। তারপরে আমার বড় মামির বাপের বাড়িও হচ্ছে ত্রিপুরাতে, তো ওখান থেকে একজনাকে নিয়ে এসেছিলো, বয়স্ক মহিলা। তার বিয়েটা নাকি বিয়ে হয়েছিল মনে হয়, তার বাচ্চা কাচ্চা হয়নি, তার স্বামী মারা গেছিলো, তো সে একা ছিল, তাকে এনেছিল। সে ছিল দীর্ঘ অনেক বছর, সে কিন্তু একদম পুরো নিজের মায়ের মতন করে কিন্তু আমার মায়ের সংসার মানে আমার মামার সংসারটাকে দেখতো।
তাই হাউস হেল্পাররা কত রকম হয় না, কোনো হাউস হেল্পার প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। আবার আমাদের মানে মামা বাড়িতে যে পরে ছিল, ওর নাম ছিল রানী, অনেক বয়স্ক, তো সে কিন্তু একদম নিজের মতন করে সংসারটাকে আবার আগলেও রাখতো। তো অনেক রকম মানুষ আছে কিন্তু আমাদের এই পৃথিবীতে। তো যাই হোক বন্ধুরা, তিক্ত অভিজ্ঞতা হলো, তবুও মানে যাদের দরকার তাদের তো নিতেই হবে, আর যাদের দরকার নেই মানে যারা পারছো এখনও কাজ করতে, তারা কিন্তু পারতে সত্যি নিও না। এই ধরনের ঘটনা নয়, নিজের বাড়ির নিজের হাতে পরিষ্কার তুমি যেমনভাবে রাখবে সেটা কিন্তু অন্যজনা মানে তার পক্ষে করাটা সম্ভব নয়। তো সেই কারণেই আর কি, তোমরা নিজেরা নিজের নাও, পয়সাও বাঁচবে, আবার কি যখন মন চায় তখনই করো, অল্প অল্প করে করো। স্বপ্না বলেছিল ওর হাজব্যান্ড কিন্তু ওই যে পাতা পাওয়া যায় না, সেই পাতা কিনে নিয়ে আসে, ভালো না লাগলেও সেদিন পাতায় খায়। এটা কিন্তু খুব ভালো বুদ্ধি। তো তোমরাও এরকম করো। বিশেষ করে আমি সঞ্চিতার কথা বলছি, মধুমিতাও আছে তার মধ্যে, তারপরে পলি, মানে যাদের কম বয়স তারা এরকম কিন্তু করো। আমরা একটু সামলে নিতে পারলেও তোমরা তো অতটা সামলাতে পারো না। আর আমার বিয়ে তো 2004 সালে হয়েছিল, আর সুমিতা বলেছে ওর বিয়ে 2003 সালের হচ্ছে একদম লাস্টের দিকে, মানে 1-1.5 মাস আগে হচ্ছে আমার বিয়ের 1-1.5 মাস আগে ওর বিয়ে হয়েছে। তারপরে রূপা দিদিভাই বলেছে, রূপা দিদিভাইয়ের হচ্ছে 28শে জানুয়ারি বিয়ে হয়েছে, তো আমার 17ই জানুয়ারি ইংরাজিতে, আর 28শে জানুয়ারি, তো খুব কাছে। তবে দিদিভাইয়ের সালটা বলেনি, সালটা অনেক বছর আগেই হবে আর কি, আমার থেকে যেহেতু দিদিভাই বড়, তো সেই কারণে। আর দিদিভাই জানো তো, আমি কিন্তু তোমার একটা ব্লগে নিয়েছিলাম, তুমি মনে হয় সেই ব্লগটা দেখোনি। আর তোমার শরীর এখন কেমন আছে তুমি কিন্তু কমেন্ট করে জানিও। তোমার তো হার্নিয়া অপারেশন হয়েছিল, তুমি জানালে। আর দিদিভাই কিন্তু আমাকে খুব ভালোবাসে। দিদিভাই অভিমান করলে আমায় বলে যে তুমি কিন্তু আমার নামটা নেওনি বা তুমি বলছো না। তো তোমরাও আমাকে বলবে, আমি যাদের নাম নিতে ভুলে যাই তো তারা কিন্তু আমাকে জানাবে অবশ্যই। আর মৌকে জিজ্ঞাসা করেছিলাম ওর কী হয়েছে, মৌ অসুস্থ ছিল আসলে কদিন, তো মৌর নাকি 103-104 জ্বর হয়েছিল। 103-104 সত্যি এটা ভাইরাল ফিভারই ছিল ওর। তো মৌ আমাকে বলেছে যে আমি তোমার গল্প শোনার জন্যই তোমার ব্লগ দেখি। তো আমারও ভীষণ ভালো লাগে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারলে। তো মৌ তুমি এখন কেমন আছো? আমাকে লিখেছো ভালো আছো, তবে সাবধানে থেকো, জ্বর সারার পর কিন্তু শরীর খুব দুর্বল লাগে। আর 103-104 জ্বর মানে তো পাগল করা জ্বর যাকে বলে, মানে ভীষণ অসুস্থ হয়ে পড়া। তো সাবধানে থেকো তুমি। আর এই যে চালের ড্রামটা দেখো শেষ হয়েছে অনেক দিন পর, 3-4 মাস পর পর চালের ড্রাম শেষ হলে আমি একবার করে কিন্তু ধুই। আর বাইরে দিয়ে একবার শুকনো কাপড় দিয়ে তোমরা কিন্তু পারলে মুছে রেখো, কারণ ওই 3-4 মাস পর পর যদি ধুই তার আগে একটু না মুছলে কিন্তু এই গ্লেজটা থাকে না, তাই না বন্ধুরা? আর বন্ধুরা, আমার মেয়ে কিন্তু এমনি সব সবজি সমস্ত কিছুই খায়, একটু ডায়েট করার নেশা আছে ওর ছোটো থেকে, এই জিনিসটা আমি দেখেছি। তনুশ্রীও বলছিল যে ওর ছোট মেয়ে নাকি ডায়েট করে রোগা হয়ে গেছে। তোমার মেয়ের বয়স কত জানিও তো? আমার মেয়ের থেকে মনে হয় একটু বড়ই হবে। তো যাই হোক, আর বেশি ডায়েট করা কিন্তু একদমই ভালো না, আর আমার খুব একটা ভালোও লাগে না। তবে আমার মেয়ে সব কিছুই তো খায়, যেরকম অনন্যা বলছিল ওর ছেলে কিছুই খায় না, মাছ অত ভালোবাসে না, মানে খুব গোনা গোনা খাবার খায়। গোনা গোনা খাবার খেলে কিন্তু সত্যিই খুব কষ্ট না মায়েদের? আর বাচ্চার হেলথ কিন্তু ঠিক থাকে না, সমস্ত কিছু খাবে। তো অনন্যা তুই কিন্তু সাবধানে ছেলেকে জোর করে চেপে চেপে খাওয়াস, তাহলে কি বলতো ও হেলদি থাকবে না একদমই। আর এই দেখো মহারানীকে কী দিয়েছে, ছানা খেতে। মহারানী মহা আনন্দে খাচ্ছে ছানাটা। আর বন্ধুরা, আমি কিন্তু এখন বেশিরভাগই ছানা ঘরে কাটারই চেষ্টা করি। মানে দোকানের ছানা আমি শুনেছি যে কী সমস্ত দিয়ে ওরা করে না, তাতে নাকি উপকার কম আছে, তবুও কিনে আনি মাঝে মাঝে। যাই হোক, তোমরাও চেষ্টা করো। আর সকাল থেকে তোমাদের সঙ্গে এত গল্প করেছি না, করতে করতে কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তবে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু বড় ব্লগই পছন্দ করো, তবে বেশিরভাগ লোকই তো দেখো না, সেই কারণে আমি কষ্টে দুঃখে বানাতে চাই না। তো যাই হোক, নেক্সট কাজ নিয়ে নেক্সট ব্লগে আসবো। আজকের মতন এই পর্যন্ত, টাটা।